ঢাকার মানি এক্সচেঞ্জগুলোতে পাওয়া যাচ্ছে না চাহিদা মতো ডলার। মূল্য তালিকায় 120 টাকা লেখা থাকলেও ক্রেতাদের ডলার প্রতি গুনতে হচ্ছে 127 টাকার বেশি। এদিকে ব্যাংকাররাও বলছেন আমদানির দায় পরিশোধে হঠাৎ চাপ বেড়েছে, তাই বেড়েছে ডলারের দামও। এমন অবস্থায় আবারও মূল্যস্ফীতি বৃদ্ধির শঙ্কা অর্থনীতিবিদদের। দেশের বাইরে ঘুরতে যেতে ডলার খুঁজছিলেন জাকারিয়া ও তার বন্ধু, তবে বেশ কয়েকটি ব্যাংক ও মানি এক্সচেঞ্জে গিয়েও ডলার পেলেন না। বেশ কয়েকটা ব্যাংকে ঘুরলাম, সোনালী ব্যাংকের 2টা ব্রাঞ্চ, রূপালী ব্যাংকেও ঘুরলাম, তো কোথাও ডলার দিতে পারলো না। পরে বেশ কয়েকটা মানি এক্সচেঞ্জেও ঘুরলাম, তাদের কাছেও নাই। আর একটাতে পেলাম, তারা বলছে 127 টাকা 30 পয়সা রেট যাচ্ছে। ভোগান্তি তো অবশ্যই। ব্যাংকগুলোতে গেলাম ফার্স্টে, ওনাদের কথা হচ্ছে ডলার ব্যতীত যদি কোনো হেল্প লাগে তাহলে করতে পারবো। মাস দুয়েক ধরে খোলা বাজারে ডলার বেচাকেনার দর ছিল 120 থেকে 122 টাকার মধ্যে। এখনও মূল্য তালিকা অপরিবর্তিত থাকলেও প্রকৃত দর ছাড়িয়েছে 127 টাকা। আমাদের গাড়ির উপরে নিতে চাই, হবে সেটা হওয়ার তো প্রশ্নই ওঠে না। আর আপনার বর্তমানে প্রযুক্তির যুগে আপনি তো রেট ডেকে রাখতে পারবেন না, পারবেন সম্ভব? তাহলে আর আপনার রেটের মধ্যে যদি বৈষম্য থাকে, আপনি তো এই স্থিতিশীলতা কখনোই ফিরবে না। ব্যাংকাররা বলছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী চলতি মাসের মধ্যেই আমদানি বকেয়া পরিশোধ করতে হবে। এছাড়া রেমিটেন্সের ডলার সংগ্রহেও ব্যাংকগুলোকে দাম দিতে হচ্ছে 124 থেকে 125 টাকা পর্যন্ত। কিছু কিছু ব্যাংক আছে যে এলসি খুলে ফেলেছে, এখন তো পেমেন্ট করতে হবে। এখন তো ডলার যদি সাপ্লাই সাইডে একটু কমতি থাকে তখনই রেটটা বেড়ে যায়। প্রতিটা ব্যাংকেরই ম্যাচুরিটি প্রোফাইল করা দরকার আছে, যে আমার ইনফ্লো কত হবে, আউটফ্লো কত হবে, আমি যেগুলো খুলেছি সেগুলো কবে কবে পেমেন্ট ডিউ হবে। অর্থনীতিবিদদের মতে ডলারের চাহিদার পরিপ্রেক্ষিতে যোগান নিশ্চিত না হলে ডলারের দাম বেড়েই চলবে। তাই সংকট মোকাবেলায় বৈদেশিক ঋণের প্রবাহ বাড়াতে হবে। একই সাথে কৃত্রিম সংকট রোধে কঠোর নজরদারি রাখতে হবে। এই মুহূর্তে যে নিট এফডিআই সেটা কিন্তু $1.5 বিলিয়ন কম। তো এখন ওইটাকে কিভাবে বাড়ানো যায়? আবার এই এফডিআই এর মধ্যে বেশ বড় একটা অংশ হচ্ছে যে নিজেদেরই যে ইনভেস্টমেন্ট আগে ছিল সেইটাই আবার তারা ইনভেস্ট করছে। তার মানে হলো নতুন করে কিন্তু ডলারের যে প্রবাহ সেটা কিন্তু খুবই কম। বিশেষজ্ঞরা জানান ডলারের বাড়তি মূল্য আরেক দফা উস্কে দিতে পারে মূল্যস্ফীতিকে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সামিট পাওয়ার ও সামিট কর্পোরেশনের প্রায় 1113 কোটি টাকা কর ফাঁকির প্রমাণ পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কোম্পানি দুটির লভ্যাংশের ওপর এ পরিমাণ উৎসে কর সরকারি কোষাগারে জমা দেয়নি। এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এর মধ্যে সামিট পাওয়ারের মালিকানা প্রতিষ্ঠান সামিট কর্পোরেশন লভ্যাংশ পরিশোধে 20% উৎসে কর এবং সামিট কর্পোরেশনে শেয়ার থাকা সিঙ্গাপুর নিবন্ধিত সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল তার লভ্যাংশে 15% উৎসে কর ফাঁকি দিয়েছে বলে অভিযোগ আনা হয়েছে। এটিকে দেশের সবচেয়ে বড় উৎসে কর ফাঁকির ঘটনা বলছে এনবিআর, যা আদায়ে পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে সংস্থাটি। তবে সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিবৃতিতে দাবি করা হয় তাদের কোম্পানি কখনো কর ফাঁকি দেয়নি। এদিকে সরকারের অনুমোদন ছাড়াই হংকংয়ে কোম্পানি খুলেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য বিকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবাদুল করিম। এর মাধ্যমে 200 কোটি টাকার বেশি হংকংয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বাংলাদেশ ব্যাংক বলছে অনুমোদন ছাড়া কোনো কোম্পানি বিদেশে টাকা নিলেও সেটি পাচার বলে গণ্য হবে। ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের সাবেক সংসদ সদস্য ও স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সুবিধাভোগী এবাদুল করিম, তিনি বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। রপ্তানির নামে অর্থ পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সরকারের অনুমতি ছাড়াই 2016 সালের 23 আগস্ট হংকংয়ে বিকন এশিয়া প্যাসিফিক নামে একটি কোম্পানি খুলেন তিনি। সে দেশের তালিকাভুক্তি সনদে কোম্পানির প্রতিষ্ঠাতা হিসেবেও নাম আছে মোহাম্মদ এবাদুল করিমের, আর ঠিকানা হংকংয়ের নাথান রোডের বেল হাউজে। ওই সময় বিকন এশিয়া প্যাসিফিকের নামে হংকংয়ের এইচএসবিসি ব্যাংকের একটি শাখায় অ্যাকাউন্ট খোলেন এবাদুল করিম। ব্যাংক লেনদেনের তালিকা পর্যালোচনায় দেখা যায় 2017 সালের জানুয়ারি থেকে নভেম্বরের এই 11 মাসে 288 কোটিরও বেশি টাকা এইচএসবিসি ব্যাংকের ওই শাখায় গেছে বাংলাদেশ থেকে। মূলত হংকংয়ের প্রতিষ্ঠানটিতে বিনিয়োগের জন্য এই টাকা পাঠানো হয়। এছাড়া আরব আমিরাতের দুবাইয়ে বিকন গ্লোবাল অপারেশনস নামে আরেকটি প্রতিষ্ঠান চালু করা হয়, যার লেনদেন চলে দুবাইয়ের মার্শেক ব্যাংকে।
এসব বিষয়ে বক্তব্য জানতে মতিঝিল বিকন হাউসে গেলে প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পরও দেখা করেননি কোম্পানির এমডি এবায়দুল করিম, চেয়ারম্যান নুরুন নাহার করিম এবং সিএফও জালাল উদ্দিন। ফোনও ধরেননি এবায়দুল করিম। পরে ফোনে কথা হয় চেয়ারম্যান নুরুন নাহারের সঙ্গে। তিনি হংকংয়ের কোম্পানি স্থাপন ও টাকা পাঠানোর বিষয়ে কোনো মন্তব্য না করলেও দুবাইয়ে টাকা পাঠানোর বিষয়টি স্বীকার করেন। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক জানায়, বিদেশে কোম্পানি খোলার ক্ষেত্রে গভর্নরের নেতৃত্বে 15 সদস্যের বাছাই কমিটির অনুমতি নিতে হয়, অন্যথায় সেটা অর্থ পাচার বলে গণ্য হবে। নীতিমালার আওতায় অনুমোদনহীনভাবে কেউ যদি টাকা বিদেশে নিয়ে ব্যবসা বিনিয়োগ করে তাহলে তো অবশ্যই সেটা হচ্ছে মানি লন্ডারিং পর্যায়ে পড়ে। বিদেশে বেআইনিভাবে কোম্পানি খোলা, টাকা পাচার ও নানা অনিয়মের মাধ্যমে শেয়ার হোল্ডারদের বঞ্চিত করায় ব্যবস্থাপনা পরিচালক এবায়দুল করিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ জমা হয়েছে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিউ ইয়র্ক ও লন্ডনে মোট $30 কোটি পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। যুক্তরাষ্ট্রের FBI এর প্রতিবেদনের ভিত্তিতে এ অনুসন্ধান চলছে বলে জানিয়েছে সংস্থাটি। সকালে দুর্নীতি দমন কমিশন থেকে তথ্য জানানো হয়। এর আগে গত 17 ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করে দুদক। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন প্রকল্প থেকে 80,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। যাচাই বাছাই শেষে অনুসন্ধানের কাজ শুরু করে সংস্থাটি। আবারও পতন দিয়ে সপ্তাহ শুরু দেশের 2 শেয়ার বাজারে। প্রথম কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক কমেছে 25 পয়েন্টের বেশি, লেনদেন কমেছে 22 কোটি টাকা। এ সময় 71.5 কোম্পানির শেয়ারের দরই হারিয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 54 পয়েন্ট। রোববার লেনদেনের শুরুতে ইতিবাচকই ছিল ঢাকা স্টকের প্রধান সূচক। প্রথম 5 মিনিটে সূচক বাড়ে 14 পয়েন্ট। এরপর শুরু হয় উত্থান পতন। দিন শেষে ডিএসএক্স সূচক কমেছে 25.16 পয়েন্ট, অবস্থান করছে 5196 পয়েন্টে। সূচকের সঙ্গে ঢাকার শেয়ার বাজারে কমেছে লেনদেনও। আজ মোট লেনদেন হয়েছে 312 কোটি 91 লাখ টাকা শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 22 কোটি 68 লাখ টাকা। হাত বদলে অংশ নেওয়া 393টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 66টির, কমেছে 281টির, অপরিবর্তিত আছে 46টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ওরিয়ন ইনফিউশন, দ্বিতীয় রবি, তৃতীয় অবস্থানে সেন্ট্রাল ইন্স্যুরেন্স। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে উঠে এসেছে ড্যাফোডিল কম্পিউটার্স, দ্বিতীয় রূপালী লাইফ ইন্স্যুরেন্স, তৃতীয় অবস্থানে এশিয়াটিক ল্যাবরেটরিজ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 54.63 পয়েন্ট, লেনদেন 115 কোটি 40 লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় আগুনে নিহত হয়েছেন একজন, আহত হয়েছেন আরও 4 জন। এদিকে 2 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। দুপুর 1:30টার দিকে শ্রীপুর পৌরসভার ভাঙাহাটি গ্রামে M&U ট্রিমস নামের কারখানায় আগুন লাগে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আল মামুন জানান, দুপুরে হঠাৎ করে কারখানার কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই সেখান থেকে কয়েকটি বিস্ফোরণ হলে কারখানার লোকজন আতঙ্কিত হয়ে ছুটাছুটি শুরু করেন। পরে গুদামে থাকা কেমিক্যাল ভর্তি ড্রাম একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। 2 ঘন্টা পর দুপুর 3:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখানে একটা ওয়েস্টের শেড আছে, এখানেই বিস্ফোরণটা হয়েছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাম আছে, কেমিক্যালের ড্রাম। আমরা যারা মেসেজ পেয়েছি এখানে রেজিন ছিল, রেজিন কেমিক্যাল ছিল, বাট আমাদের ইনভেস্টিগেশন করলে বোঝা যাবে কি আছে এখানে। আগুন নিয়ন্ত্রণে বা ড্যাম্পিং ডাউন হতে সময় লাগবে। দেখতে পাচ্ছেন জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছে, আমাদের টিম এখনও কাজ করছে। কুষ্টিয়ায় দোকানে দোকানে ঘুরেও মিলছে না দেশীয় সার। কোথাও পাওয়া গেলেও বিক্রি হচ্ছে বেশি দামে। ভুক্তভোগীদের অভিযোগ, বিক্রেতারা সংকটের অজুহাতে বেশি দাম হাঁকছেন।
বিক্রেতাদের দাবি, গত কয়েক মাস ধরেই চাহিদা মতো মিলছে না সার। এমন পরিস্থিতিতে বিকল্প সার ব্যবহারের পরামর্শ কৃষি কর্মকর্তাদের। গত কয়েকদিন ধরে কুষ্টিয়ায় ফসফেট, ড্যাপ সহ বিভিন্ন ধরনের বাংলা সারের সংকট দেখা দিয়েছে। এতে ফসলের উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছে কৃষক। ভুক্তভোগীদের অভিযোগ, দোকানে দোকানে ঘুরেও প্রয়োজনীয় সার মিলছে না। কোথাও মিললেও সংকটের অজুহাতেই বিক্রি হচ্ছে বস্তায় 200 থেকে 300 টাকা বেশি দামে। সারের যে দাম, আর সার তো আমরা পাইনি ঠিক মতো। অন্য বছরের সাহেবের বেশি, মেলা বেশি, মানে বস্তার পর 300-400 টাকার বেশি। 1100-1200 টাকা বস্তা, সেই সার এখন 1400 থেকে 1550 টাকা পর্যন্ত। বিক্রেতাদের দাবি, গত কয়েক মাস ধরে চাহিদা মতো সার পাচ্ছেন না। আমাদের বরাদ্দ দিতে হবে বিসিআইসি, তারপরে আমরা মালটা পাবো। তারা বলছে ভাই মাল নেই, আমার দোকানে এসে কি আমি বলি ভাই মাল নেই, কি করার। পরিস্থিতি সামাল দিতে বিকল্প সার ব্যবহারের পরামর্শ দিচ্ছে কৃষি কর্মকর্তারা। মাস যাবত এই সারটার বরাদ্দ নাই এবং কৃষকের কাছে এই বাংলা ডিএপি বা বাংলা টিএসপি সারটা অতি প্রিয় একটি সার। তারা ওইটা ফ্যাসিনেশন বাদ দিয়ে যে কোনো যে আমাদের টিএসপি সারগুলো রয়েছে আমদানি করা, সেই সারগুলো তারা ব্যবহার করতে পারে। জেলায় এই মৌসুমে 1,25,000 হেক্টর জমিতে চাষাবাদ হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পুরোপুরি কাজ শেষ না হলেও জানুয়ারিতে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচলকারী গাড়িকে গুনতে হবে টোল। কয়েক দফা কমিয়ে ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে টোলের হার। 10 ধরনের গাড়ি চলতে পারলেও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলতে পারবে না মোটরসাইকেল ও ভারী ট্রাক। আনুষ্ঠানিকভাবে চলাচল শুরু না হলেও কয়েক মাস থেকে চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পরীক্ষামূলকভাবে চলাচল করছে যানবাহন। কয়েকবার টোল হার নির্ধারণ হলেও নানা সমালোচনার পর এবার 10 ধরনের গাড়ির টোল হার চূড়ান্ত করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। আমরা একটু আবার আপিল করেছিলাম মন্ত্রণালয়ের মাধ্যমে বর্তমান সরকারের আমলে। এখন বর্তমান সরকার সেটা কিন্তু খুব কনসিডারেবলি দেখেছে এবং মন্ত্রণালয় সেভাবে আমাদের নির্দেশনা দিয়েছে। ওই টোল যেটা নির্ধারণ করেছে এটা আগের চেয়ে অনেক কম এবং সহনীয় আছে, মানুষ দিতে পারবে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচলে অনুমোদন পাওয়া সিএনজি অটোরিকশাকে টোল দিতে হবে 30 টাকা, কার 80 টাকা, মিনিবাসকে 200 টাকা টোল দিতে হবে। ভেহিকলগুলোকে আগে থেকেই তারা যেন আমি ওখানে গিয়ে উঠবো সেইভাবেই সে অগ্রসর হবে, আরেকজন এখান থেকে উঠবে সেইভাবে অগ্রসর হবে। তাহলে র্যাম্পগুলা ওদের সুবিধার জায়গায় নামানো দরকার। গত বছরের 14 নভেম্বর তড়িঘড়ি করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন হয়। প্রায় 4,370 কোটি টাকা ব্যয়ে নির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য 15 কিলোমিটার। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সাতক্ষীরার প্রাণসায়ের খালের প্রাণ ফেরানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন। এরই মধ্যে উচ্ছেদ হয়েছে অবৈধ স্থাপনা, পরিষ্কার করা হয়েছে ময়লা আবর্জনা, খালের দুপাশে লাগানো হয়েছে গাছ। মরিচচাপ ও বেতনা নদীর সাথে সংযোগ স্থাপনের কাজ চলছে। আগামী এপ্রিলে জোয়ার ভাটার দৃষ্টিনন্দন হবে প্রাণসায়ের খাল, আশা সংশ্লিষ্টদের। পৌরসভার পানি নিষ্কাশন ও ব্যবসা বাণিজ্য প্রসারের লক্ষ্যে 1869 সালে প্রাণসায়ের খাল খনন করেন জমিদার প্রাণনাথ চৌধুরী। সেই সময় এই খাল দিয়ে লঞ্চসহ বড় নৌকায় বিভিন্ন পণ্য আনা নেওয়া হতো। তবে দখলদারদের দৌরাত্ম্যে মৃতপ্রায় হয়ে পড়ে খালটি। খালের দুপাশ দখল করে নির্মাণ হয় বিভিন্ন স্থাপনা। সম্প্রতি খালের প্রাণ ফিরিয়ে আনার উদ্যোগ নেয় জেলা প্রশাসন। পৌরবাসীর আশা, প্রশাসনের উদ্যোগে দৃষ্টিনন্দন হবে খাল। প্রাণসায়ের খালের প্রাণ কিন্তু প্রায় নিভে গিয়েছিল। সম্প্রতি জেলা প্রশাসনের উদ্যোগে এই খালের প্রাণ ফেরাতে কিন্তু বৃক্ষরোপণ এবং বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখনই দরকার খালের পরিচর্যা এবং ওইখানে যে গাছগুলি লাগানো হয়েছে এই পরিচর্যার জন্য ওর সাথে যারা সংলগ্ন দোকানদার আছেন তাদেরকে যুক্ত করে দেওয়া এবং নাগরিকদেরও একটি বড় অংশ এটি মনিটর করার জন্য দরকার। এরই মধ্যে ময়লা আবর্জনা পরিষ্কার, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খালের দুপাশে গাছ লাগানোর কাজ শুরু করেছে প্রশাসন। এছাড়া জনসচেতনতা বাড়াতে চলছে অভিযান। পৌরসভার অংশ যেটুকু আছে, পৌরসভার যারা প্রশাসক বা কর্মকর্তা আছেন তাদেরকে বলেছি যে তারা যেন এই দুই ধারে দৃষ্টিনন্দন করার জন্য যা করবেন সেটা যেন করে। তা আমরা সামগ্রিকভাবে এই খালের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। বেতনা নদীর সাথে প্রাণসায়ের খালের সংযোগ স্থাপন করতে স্লুইস গেট সংস্কারের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 2025 সালের এপ্রিলে খালটি দৃষ্টিনন্দন হবে বলে আশা সবার।
স্লুইস নষ্ট অবস্থায় আছে, সেটিও আমরা মেরামতের উদ্যোগ গ্রহণ করেছি। আশা করছি যে 2025-এর ফেব্রুয়ারি নাগাদ মেরামত কাজ সম্পন্ন হলে বেতনার সাথেও যে সংযুক্তি সেটি কিন্তু স্থাপিত হবে এবং পূর্ণাঙ্গভাবে প্রাণসায়ের খালের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের যে জোয়ার ভাটার ব্যাপারটি সেটি কিন্তু অ্যাক্টিভ হবে। 14 কিলোমিটার দীর্ঘ খালটি জেলা শহরের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।